অনেকগুলো বিষয় নিয়ে আমরা যেহেতু আলোচনা করতে চাই, আমরা একই কিছু বিষয় নিয়ে আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন করতে চাই। আমি জনাব ইশরাক আপনাকে দিয়ে যদি একটু শুরু করতে পারি, একই বিষয় ব্যারিস্টার ফারহানার কাছ থেকে আমি শুনবো যে আজকে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি থেকে নারী ও প্রান্তিক জনগোষ্ঠী সুরক্ষা নিশ্চিত এবং গুজব ও ধর্মীয় উস্কানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি একটা দাবি জানানো হয়েছে। তো আমরা সেই দাবিমালার মধ্যে দেখছি যে যারাই নির্বাচন করতে আসবে বা ভোট চাইতে আসবে, নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে তাদের পরিষ্কার করতে হবে যে নারী, শ্রমিক বা শ্রমজীবী, জাতিগত, ধর্মীয়, ভাষাগত, লৈঙ্গিক সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে তাদের অবস্থানটা কি, মানে তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে তার অবস্থান কি। এটা যদি আমরা একটা একটা করে এক লাইনে শুনি জনাব ইশরাক আপনার কাছে, যে আসলে নারীদের অধিকার বা কি হওয়া উচিত আপনি যদি একটু বলেন। শ্রমিকদের, জাতিগত, যারা ধর্মীয়ভাবে মেইনস্ট্রিম না, ভাষাগতভাবে মেইনস্ট্রিম না, তাদের আসলে রাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যক্তিগত অধিকার কি হওয়া উচিত বলে আপনি মনে করেন, জনাব মোহাম্মদ ইশরাক? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাইকে আমাকে আপনাদের অনুষ্ঠানে ডাকার জন্য। শুরুতে আমি কয়েকটা জিনিস বলবো। জুলাইয়ের পর প্রাথমিকভাবে আমি খুব একটা আগ্রহী ছিলাম না এই ধরনের টক শো করতে, এবং আরো অনেককে আমি অনুৎসাহিত করেছি। এখানে একটা রিজন ছিল, আমাদের মেইনস্ট্রিম মিডিয়া গত 15 বছরে তাদের ভূমিকা কি, সেই ভূমিকার পুনর্মূল্যায়ন ছাড়া আমরা যদি আবার তাদের সাথে নিজেদেরকে অ্যালাইন করি, তাহলে আমরা রিকনসিলিয়েশন প্রসেসটাকে বাধাগ্রস্ত করছি কিনা সেটার একটা বিষয়। তো তারপর সবাই আসছে যেহেতু, তারপর আমিও আসলাম এবং আপনাকেও ধন্যবাদ যে আমাকে ডেকেছেন। কিন্তু জনাব মোহাম্মদ ইশরাক আপনি যে কথাটা তুললেনই, আপনার কি মূল্যায়ন হয়েছে গত 15 বছরে আমাদের ভূমিকা কি ছিল? আপনি মূল্যায়ন করেছেন, মানে কোনো কজ, মানে কোনো একটা কন্টেন্ট অ্যানালাইসিস করেছেন কিনা? হ্যাঁ, আমার তো মূল্যায়ন আছে। আমরা এগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে লেখালেখি করেছি, আমরা একটা রিসার্চও করেছিলাম। সিটিজেন ইনিশিয়েটিভ একটা সামাজিক সংগঠন থেকে, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন তাদের একটা প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আমরা যৌথভাবে একটা কন্টেন্ট অ্যানালাইসিস করেছিলাম যে কিভাবে মূলধারার গণমাধ্যমগুলো হাসিনার 15 বছরের শাসনকে বৈধতা দিয়েছে। তো আমি এখানে আলোচনা শুরু করার আগে আপনাকে প্রথমে অনুরোধ করব যেটা, যে কাইন্ডলি প্লিজ আমাকে একটু সময় দিবেন কথা বলার জন্য। এবং কারণ আপনি যদি সাউন্ড বাইট চান তাহলে এটা একটা বিষয়, আর যদি আমার কথাটা অ্যাকচুয়ালি না, আপনি তো ইশাক আপনি তো আক্রমণাত্মক কেন? আমি কেন আপনার থেকে সাউন্ড বাইট চাবো বলেন তো আমাকে? আপনি প্রথমে এসে বললেন যে এই ধরনের অনুষ্ঠানে আসতে আমি নিরুৎসাহিত করছি। কি আক্রমণাত্মক হবো আপনার জন্য আমি? আপনি আমারে বলেন তো, মানে আপনারা এইসব অ্যাপ্রোচ পাইছেন? আমি আপনার থেকে সাউন্ড বাইট কেন নিব? আপনি আমারে বলেন তো, আপনার থেকে সাউন্ড বাইট আমি কেন নিব? আমি কোন জায়গায় গিয়ে আপনার সাউন্ড বাইট আমি ব্যবহার করবো যে আপনার থেকে আমার সাউন্ড বাইট নিতে হবে? আপনি আমারে বলেন তো। আপনারা আমি এত ভদ্রভাবে এতভাবে একটা জিনিস জানতে চাইলাম, আপনি এই শিবের গীত কেন গাচ্ছেন? আপনি আমারে বলেন তো, মানে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনি আমারে বলেন। আপনি আমার প্রশ্নের উত্তর দেন দয়া করে, যে আপনি বলেন যে নারী, শ্রমিক, জাতিগত, ধর্মীয়, ভাষাগত, লৈঙ্গিক এবং এই ধরনের, মানে আমি জানি না, আপনি প্রশ্নটা জবাব দেন। আমি আপনার কন্টেন্ট অ্যানালাইসিস বা আপনি কি কন্টেন্ট অ্যানালাইসিস করছেন আপনি আমাকে জানায়েন, আমি এটা দেখব না পরে। আচ্ছা ঠিক আছে। এই যে আপনি বললেন যে শিবির গীত, এখানে এই ধরনের লোডেড কোশ্চেন, এইটার মধ্যে আমি কোনো লোডেড কোশ্চেন করি না ইশাক, আমি কোনো লোডেড কোশ্চেন করি নাই। আমি আপনাকে কোশ্চেন করছি, কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আপনি যে কথা বলছেন সেই কথার প্রেক্ষিতে আমি বলছি যে আপনি ইররিলেভেন্ট ভাবে এই কথাটা এখন আপনি বলতেইছেন, আমি আপনার থেকে সাউন্ড বাইট চাচ্ছি। লোডেড কোশ্চেন আমি করলাম না, আপনি মন্তব্য করলেন। আমি কিন্তু যদি শব্দটা ব্যবহার করেছি, এবং যারা আপনি যদি শব্দটা আমি বলি ইশাক, যদি শব্দটা আপনি ব্যবহার করবেন যখন আপনি এটার মধ্যে আসবেন, পড়বেন, অভিজ্ঞতা হবে, তারপর আপনি বলবেন। আপনি আগে থেকে কেন বলবেন? আচ্ছা ঠিক আছে, বলছেন ভাই, আপনি রাজনৈতিক বিশ্লেষক মানুষ, আপনার একটা মত থাকতেই পারে। আমরা 2 পয়সা সাংবাদিক, আপনি বলেন, আপনার যেটা বলতে ইচ্ছা করে আপনি বলেন। আপনি কিন্তু নিজে বলেছেন, এগেইন মানুষ জাজ করবে এখানে কি আক্রমণাত্মক না ঠিক আছে, প্রজেকশন করছে নিজে। আপনি বলেন মানুষ জাজ করবে, সেটা আমি জানি। আপনি বলেন মানুষ যে জাজ করবে এটা আমি জানি। আপনি বলেন যে মানুষের জাজমেন্টের জায়গা থেকে আপনি বলেন। আমি আবারও বলি, প্রশ্নটা বলি, এইটার মধ্যে বলা হয়েছে যে নির্বাচনী অঙ্গীকারের মধ্যে আপনার প্রশ্ন আমি বুঝেছি। হ্যাঁ, নির্বাচনী অঙ্গীকারের মধ্যে এটা তো ইট গোজ উইদাউট সেইং প্রতিটা মানুষের
সিভিল রাইটস আছে, হিউম্যান রাইটস, ইনএলিয়েনেবল হিউম্যান রাইটস আছে, যেটাকে কেউ ভায়োলেট করতে পারে না। তো সেইটা জায়গা থেকে কোনো দল যদি সেই রাইটসের ব্যাপারে আপনার একমত না হয়, তাহলে সে তো ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না। ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেশনের তো ন্যূনতম শর্ত আছে। না হলে আজকে তো হচ্ছে একটা ফ্যাসিস্ট দল বা একটা সন্ত্রাসী সংগঠন, তারা এখানে বলবে যে আমরাও গণতন্ত্র চাই, এবং কোনোভাবে তারা হিটলারের মতন তারা একটা মেজরিটি নিয়ে পার্লামেন্টে ঢুকে যাবে। তো এটা তো এটা নিয়ে এটা একটা নো নো ব্রেইনার এবং নন স্টার্টার কোশ্চেন অ্যাকচুয়ালি। কোশ্চেনটা নন স্টেটার মাইনে নিলাম। আমি এরকম বহু শুনছি বহু মানুষের কাছে যে কোশ্চেন হয় নাই, স্টুপিড হয়েছে, নন স্টার্টার হয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইতেছি যে ধরেন এই যে নারীদের যে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। আমি জানতে চাইতেছিলাম যে আপনার অবস্থানটা কি, আপনি কি হইলে আপনি বুঝবেন যে একটা নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির ব্যাপারে তাদের অধিকারটা নিশ্চিত করা হয়েছে। সংখ্যালঘুদের ক্ষেত্রেই বা এটা কি, শ্রমিকের ক্ষেত্রে এটা কি, জাতিগত যারা কম, ভাষাগত যারা কম সংখ্যায় আছে তাদের অধিকারের ক্ষেত্রে এটা কি? আপনার তাদের যে সিভিল রাইটস আছে, মৌলিক অধিকার আছে, সেটা সংরক্ষিত হতে হবে। তাদের যে অপরচুনিটিস গুলো আছে, এবং যে অপরচুনিটিস গুলো, ইকোনমিক অপরচুনিটিস, পলিটিক্যাল অপরচুনিটিস এবং অন্যান্য যে সামাজিক সংগঠন এবং সামাজিক যে অধিকারগুলো আছে, সেইগুলো অপরচুনিটিস অ্যাভেল করার অ্যাক্সেস আছে কিনা এবং তারা সেটা করতে পারছে কিনা। সিম্পল, মানে এটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে এক কথায় জবাব দাও এই টাইপের একটা প্রশ্ন। এটা তো খুবই স্বাভাবিক, এটা এখানে এত বিশ্লেষণের আমি কোনো জায়গা দেখছি না। আপনার কাছে কি মনে হচ্ছে যে বর্তমানে এই দাবি করার কোনো দরকার আছে, নাকি এইগুলি আসলে আমাদের দেশে, আমাদের সমাজে এটা এই অধিকারগুলি সংরক্ষণ করাই আছে, সব মানুষ সব মানুষের সমান অধিকার পাইতেছে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এই দাবিগুলো আপনার এখানে করার যৌক্তিকতা আছে। কারণ যদি আমাদের এই প্রবলেমগুলো যদি সোসাইটিতে না থাকতো, তাহলে এই ডিমান্ডগুলো নিশ্চয়ই রেইজ করতো না কেউ। সো যদিও আমরা বলছি যে ডেমোক্রেটিক প্রসেসে আপনার কেউ যদি কারো ফান্ডামেন্টাল রাইটস স্বীকার না করে, তাহলে তাকে আমরা ডেমোক্রেটিক প্রসেসে তাকে ঢুকতে দিব না। কিন্তু এরপরও আমরা দেখছি ডেমোক্রেটিক প্রসেসে অনেক পার্টি, অনেক ইন্ডিভিজুয়াল তারা পার্টিসিপেট করছে, এবং অনেক সময় তারা পপুলিস্ট কারণে বা অন্যান্য কারণে তারা জনপ্রিয় হয়ে যাচ্ছে, যারা অ্যাকচুয়ালি এই ফান্ডামেন্টাল রাইটসগুলোর সাথে অ্যাগ্রি করছে না। সো সেক্ষেত্রে তারা যদি এই দাবিটা করে, দ্যাটস মোস্ট ওয়েলকাম। আহ, আপনি মনে করছেন যে তাদের এই দাবিগুলি করার যৌক্তিক কারণ আছে, এবং অনেক ক্ষেত্রে সেই দাবিগুলির ক্ষেত্রে যারা করছে না তাদের এটা মেনে নিতে। আপনার কাছে কি মনে হয় যে এই দাবিগুলি মানার ক্ষেত্রে কারো কোনো একটা সুস্পষ্ট অবস্থান আছে, বা কেউ এই দাবিগুলি না মানার ক্ষেত্রে একটা অবস্থান নিয়েছে, এরকম কি মনে হচ্ছে কখন, মানে কোনো ক্ষেত্রে? মানে আমি যদি বলতে চাই যে এই যে গুজব ও ধর্মীয় উস্কানির বিরুদ্ধে যে একটা কথা বলা হচ্ছে, এই গুজব বা এই ধর্মীয় উস্কানির বিরুদ্ধে কি কোনো একটা পক্ষ প্রতিপক্ষ আছে যে এরা গুজব ছড়াচ্ছে বা এরা এই ধর্মীয় উস্কানি দিচ্ছে, এরকম কি কখনো আপনার মনে হচ্ছে? আচ্ছা, আপনি প্রথমে প্রশ্নটা শুরু করেছিলেন যে হচ্ছে নারীর সিভিল রাইটস এর জায়গা থেকে, পলিটিক্যাল রাইটস এবং অন্যান্য বেসিক রাইটস থেকে। জি। তো এখানে আমরা আসলাম হচ্ছে গুজব এবং ধর্মীয় উস্কানি আর একটা ইয়ে থেকে। তো এখন ধর্মীয় উস্কানিকে তারা কিভাবে ডিফাইন করছে, আই থিঙ্ক ওখানে একটা কন্টেস্টেশন হবে, ওখানে একটা ইন্টারপ্রিটেটিভ একটা প্রবলেমের মধ্যে আমরা পড়বো। এখানে নানান পক্ষ নানানভাবে বিষয়টাকে দেখার চেষ্টা করবে। কেউ বলবে এটা তার ধর্মের পার্ট অ্যান্ড পার্সেল, আবার কেউ বলবে যে এটা হচ্ছে ধর্মের ইনস্ট্রুমেন্টালাইজেশন বা হচ্ছে ধর্মীয় উস্কানি। আবার গুজব, আওয়ামী লীগ তো ফেক নিউজ, সত্যকেও ফেক নিউজ বলেছে, আবার ফেক নিউজকে সত্য বলে চালিয়ে দিয়েছে, এরকম আপনার এখন আরো অনেক পার্টি তারা তাদের মতন করে ট্রুথ ক্লেম হাজির করবে। সো আই থিঙ্ক ওখানে একটা প্রবলেম হবে। বাট ইন প্রিন্সিপাল, মানে আপনি প্রথম প্রশ্নটা যেখানে ছিল, আমার মনে হয় না সেখানে আম, আমাদের সিভিল সোসাইটির জায়গা থেকে বা একজন সেইন হিউম্যান বিং এর জায়গা থেকে ওইটাতে দ্বিমত করার সুযোগ আছে। বাট পরে যখন ইন্টারপ্রিটেশনের প্রশ্ন আসবে, যেটা পার্টিকুলার কেসে, হুম হুম। তখন সেখানে অনেক মত দ্বিমত হবে, এবং ওটাই পলিটিক্সের এরেনা। ওকে, থ্যাংক ইউ।